মা, আজকে তোমার কথা খুব মনে পড়ছে। যদি তুমি থাকতে তাহলে আমি চুপ থাকলেও তোমার এই সুন্দর হাসি দিয়ে আমার সব সমস্যার সমাধান করে দিতে, তাই না? কিন্তু আমি এখন কাকে জিজ্ঞেস করব মা? কি করব আমি? মায়ের দুশ্চিন্তা আর ওনার অসহায়তা বুঝতে পারছি আমি। ওনারা তো আমাকে হসপিটালেও থাকতে দিলেন না, কিন্তু স্বজনের অবস্থা খুব খারাপ মা। যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর এমার্জেন্সি হতে পারে। ঋতু তো সহজ সরল, আর এনারও কোনো খোঁজ নেই। এমন অবস্থায় মা একা আর কি কি সামলাবেন? মা, কাউকে তো থাকতে হবে না ওনার পাশে। খাবার বেড়ে দেব? না, আমার খিদে নেই। কেন নেই? কি হয়েছে? আপনি আমার থেকে এমন দূরে এরকম কেন করছেন? আপনি আমার থেকে কেন এত দূরে থাকছেন? বলুন না, স্ত্রী আমি আপনার, আপনাকে বলতেই হবে। এরকম চুপ থাকবেন না, আপনি বলুন। অন্তত পক্ষে আমার দোষটা তো বলে দিন। আপনি তো আমার দিকে তাকাচ্ছেনই না। দেখতে পারবো না আমি আপনার দিকে। প্রীতি দেবী, আপনার কোনো দোষ নেই। আমার ভুল, আমার দোষ, আমার মনের। প্রীতি দেবী, আমি যখনই আপনার দিকে তাকাই বাকি সমস্ত কিছু ভুলে যাই। আপনার আকর্ষণে আমি এতটা হারিয়ে যাই যে আমার আর কিচ্ছু মনে থাকে না। না আমার কাজ, না দায়িত্ব, না পরিবার, ঘর সংসার, কিচ্ছু না। আমি তো এই আকর্ষণের জন্য, সামান্য সুখের জন্য আমার বোনের জীবনটা শেষ করে দিলাম। কিন্তু এখন আমি আর কিচ্ছু ধ্বংস করতে চাই না। আর কিছু ধ্বংস করে দেওয়ার শক্তিও নেই আমার। শক্তি নেই।
আমি তো এই আকর্ষণের জন্য, সামান্য সুখের জন্য আমার বোনের জীবনটা শেষ করে দিলাম। আমি নিজের সুখের জন্য এতটা হারিয়ে গেছিলাম যে আমার জন্যই স্বজনের এই অবস্থা হয়েছে। আমাকে ছোবেন না, আমার গায়ে হাত দেবেন না, এসবই ভুল। আমি তো এই সামান্য সময়ের আকর্ষণের জন্য, সামান্য সুখের জন্য বোনের জীবনটা শেষ করে দিলাম। তাহলে কি উনি এই জন্যে সারা রাত বাড়ির বাইরে ছিলেন? ওনার এটা মনে হচ্ছে যে ওনার আমার জন্যই স্বজনের এই অবস্থা। আবার সেই একই কাজ। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হলো ওখানে যাওয়ার? আর তুমি ভাবোটা কি যে আমি সব কিছু টলারেট করব? হ্যাঁ, আর তুমি ওখানে গেলে কিভাবে? ঋষি, তুমি বুঝতে পারছো না, আমার ওখানে যাওয়া খুব প্রয়োজন ছিল। ওখানে আমার জেঠু। আরে তোমার এই জেঠুর গান গাওয়া বন্ধ করো আমার সামনে। আমি হচ্ছি তোমার হাজবেন্ড, ঠিক আছে? আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। অ্যাকচুয়ালি না, আমি যেটা বলবো তুমি সেটা করতে বাধ্য, বুঝলে? তা না হলে এটা আমার ছেলে যে নিজের স্ত্রীর গায়ে হাত তুলছে, আমাদের বৌমার গায়ে। ব্লাডি গুড ফর নাথিং। কালকে রাতে আপনাকে, আমার বিবাহিতা স্ত্রীকে এসব বলার জন্য আমি খুব লজ্জিত, প্রীতি দেবী। আপনাকে ওইসব বলে কষ্ট দেওয়ার কোনো অধিকার নেই আমার, প্রীতি দেবী। বুঝতে পারছি না যে আমি কি বলে আপনার কাছে ক্ষমা চাইব। আপনি নিজেকে একদম দোষী মনে করবেন না প্লিজ। এরকম করলে তো আর স্বজনী সুস্থ হয়ে উঠবে না। আমি জানি আমরা সবাই স্বজনের জন্য খুবই চিন্তিত,
কিন্তু চিন্তা করলেই তো আর কোনো সমস্যার সমাধান তো হয়ে যায় না, তাই না? আমাদের তো সব সময় এটাই চিন্তা করা উচিত যে আমরা এমন কি করব যাতে সজনী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার কথা বিশ্বাস করুন, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমরা ওকে আবার দিল্লি নিয়ে যাব। হ্যাঁ, দিল্লি। আমি সজনের রিপোর্ট আগেই পাঠিয়ে দিয়েছিলাম এক স্পেশালিস্টকে। বাবার পরিচিত এক বড় নিউরোলজিস্ট আছেন, ডক্টর প্রসাদ। উনি এখন দিল্লিতে ট্রান্সফার হয়ে গেছেন। আর সজনের রিপোর্টগুলো দেখার পরে উনি আশ্বস্ত করেছেন আমি তাড়াতাড়ি ফোন করে সজনের জন্য ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে নেব। ঠিক আছে? মানিক বাবু, রাধে আরে রাধে। নমস্কার বর্মা বাবু, আসুন আসুন, কেমন আছেন? বসুন। আপনার অর্ডার করা জিনিসগুলো একবারে রেডি আছে। আচ্ছা, খুব ভালো, গাড়িতে তুলে দিন। হ্যাঁ কাঞ্চা, বর্মা বাবুর জিনিসগুলো লোড করে দাও। হ্যাঁ বলুন, কি খাবেন? লস্যি, চা নাকি? আরে না না, এখন কিছু নেব না, আমার একটু তাড়া আছে। ও হ্যাঁ, আমি তো আপনাকে বলতেই ভুলে গেছিলাম, পরশু মিটিং এর জন্য আমি দিল্লিতে গেছিলাম। ওখানে দূরে একজনকে দেখলাম, একদম রতন বাবুর মতো দেখতে। আরে আমি তো জানতামই না যে রতন বাবু দিল্লিতে। হ্যাঁ, আসলে ওই কাজকর্মের জন্য একটু যেতে হয় তো। আপনি বসুন না। হ্যাঁ বলুন, আপনার কাজকর্ম কেমন চলছে? ওই সবই ঈশ্বরের কৃপা। বর্মা বাবু, আপনি নিশ্চিত যে যাকে আপনি দিল্লিতে দেখেছেন উনি আমার বাবাই সে ছিলেন? তো আপনি ভালো জানবেন বিনয় বাবু। এখন রতন বাবু যদি দিল্লিতে গিয়ে থাকেন তাহলে ওনাকেই দেখেছি। যাকে এখন আমি চলি। হ্যাঁ, রাধে রাধে। নমস্কার। কাকা, আমার মনে হয় যে আমার এক্ষুনি দিল্লি যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, আরে ফোনটা করেছো কি? জানি না মা, ফোন কেন লাগছে না। এমন একটা ফোন হয়েছে যে কাজের সময় ঠিক কাজ করে না। একমাত্র নীরজই ভরসা। ওকেই জিজ্ঞাসা করব কি করা যায়। আর একবার ফোন করে দেখো না। না মা, ফোন তো লাগছেই না। মনে হচ্ছে ফোনের লাইনেই গন্ডগোল। মা, আমরা সজনীকে আবার দিল্লিতে নিয়ে যাব। ওখানে একজন তোর কি মাথা খারাপ হয়ে গেছে সূর্যকমল? যদি নিয়ে যেতে যেতে রাস্তায় কিছু হয়ে যায় আমার মেয়ের, তখন সবার আগে তো তুই পিছিয়ে যাবি। তখন বলবি আমার কিছু করার নেই। সজনীর কিচ্ছু হবে না মা। আমি একটা বড় ডক্টরের সাথে কথা বলার পর ওকে নিয়ে যাব, আর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাব। ওখানে প্রীতি দেবীর বাবার পরিচিত খুব বড় একজন ডক্টর আছেন। হ্যাঁ মা, যিনি এই সমস্ত কেস ঠিক করে অনেক নাম করেছেন, অনেক নাম করেছেন। উনি যদি সজনীর কেসটা হাতে নেন তাহলে সজনী খুব তাড়াতাড়ি একদম ঠিক হয়ে যাবে। এত চিন্তা ভাবনা করো না মা, সময় নষ্ট করা ঠিক হবে না আমাদের। মা,
এটা সজনীর জীবনের প্রশ্ন, মা। না করবেন না, প্লিজ। ঠিক আছে, আর একবার আমি আমার সবকিছু ভুলে গিয়ে তোদের কথা মেনে নিচ্ছি। আমি তোর মা, নিজের সন্তানের জীবনের জন্য সম্মান কেন, প্রাণও দিয়ে দিতে পারি। আমি সজনীকে নিয়ে একবার ওই ডাক্তারের সাথে দেখা করব। একদিনের জন্য যাব তোদের সাথে দিল্লি। কিন্তু আমার একটা শর্ত আছে সূর্যকমল। সজনী সুস্থ হয়ে যাবার পরে তোমাদের দুজনকে যেন ওর আশেপাশে দেখতে না পাই। দূরে সরে যাবে ওর কাছ থেকে। তোমাদের দুজনের জন্য আজকে আমার মেয়ের প্রাণ সংশয় হতে চলেছে। এই জন্য ও ঠিক হয়ে যাওয়ার পরে তোমরা দুজন কখনো ওর ধারে কাছে থাকবে না, না কথা বলবে না কাছে থাকবে। এখনো নয়, ভবিষ্যতেও নয়, বুঝেছিস?